প্রিয় বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল, রয়েছেন ইসমাইল হোসেন সিরাজি, এই সংগঠনের সভাপতি জহুরুল সাহেব, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একজন বক্তা এখানে বলেছেন দেশ একটা ক্রান্তি লগ্ন নাকি অতিক্রম করছে। আসলে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে না, দেশ অতিক্রম করছে ক্লান্তিকাল। টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক প্রজন্মের পর আর এক প্রজন্ম এসে হাজির হচ্ছে, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। 1971 রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। কারণ এখনো ভাতের জন্য, এখনো ক্ষুধার জন্যে, এখনো ভোটের অধিকারের জন্যে এখন পর্যন্ত বিপদগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মুখে এক, মনে আর এক। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। এখন ধরেন যে নাহিদ ইসলাম, আমাদের এখানে আজকের প্রধান বক্তা রফিকুল ইসলাম, এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই, এটা হলো নামের পরের ইসলাম, নামের সঙ্গে যুক্ত ইসলাম। সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। জামাতে ইসলাম মানে পূজার সময়, এইবার দেখেছেন না জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে, দেখেন নাই? জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল, দেখেন নাই? পরে আবার সেটা বাতিল করেছে। এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে, সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে পরে ভালো থাকবে, ভোটের কোনো প্রয়োজন নেই, এজন্য লড়াইটা করে নাই। লড়াইটা ছিল এই দ্বিবিধ প্রত্যাশার সম্মিলন, এই দুই রকম চাওয়ার প্রাপ্তি, যেটা সেইটার একটা সমীকরণ। এই লড়াইটা যারা জীবন দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আদর্শের মত ভিন্নতা থাকবে, পথ ও মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, একটি মাত্র ফুল নয়। এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে, কোনোটার ঘ্রাণ আছে, কোনোটা নেই, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা দেখতে অসুন্দর, কিন্তু সব মিলিয়েই কিন্তু একটা ফুলের বাগান। বাংলাদেশটাকে সেই ফুলের বাগানে পরিচালিত করার জন্য, পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা 1.5 যুগ আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল, তারাও আন্দোলন করেছে। সবশেষ তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষেরা, মায়েরা, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায়, যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মত ভিন্নতাকে যদি হিংস্র দিকে পরিচালিত করি, উগ্র দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। আজকে তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে, আপনারা চালান, আপনারা স্টিয়ারিং হাতে নেন। এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটাধিকার, এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার, বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোনো বিভেদ আমাদের মধ্যে না থাকে। প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশ থেকে স্বাধীন সার্বভৌম দেশটাকে নিয়ে গিয়েছিল, সেই তাকেই
সেই পাকিস্তানের চর বলা হয়েছিল। প্রিয় আজকের সভার বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সিনিয়র নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনাদের যে অংশগ্রহণ, আপনাদের যে কন্ট্রিবিউশন, এটা বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে মানুষ জানে। আপনাদের একটি বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের অবদান অবস্মরণীয়, এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখুন। অচিরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সারা দেশ থেকে সারা দেশের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। স্বতঃস্ফূর্ত এই নির্বাচনের মধ্য দিয়ে 17 বছর যে ভোটাধিকার প্রয়োগ করা যায়নি, সেটা এই নির্বাচনে মানুষ দেখিয়ে দিবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সেই স্বর্ণালী দিনে ফিরে যাবে, যেমন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বর্ণালী যুগ, যেমন করেছিল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই স্বর্ণালী অতীত, যেমন করেছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ চলমান সেই অবস্থান। অচিরই আমাদের নেতা, আপনার আমার প্রিয় নেতা, বর্তমান 10,000 মাইল দূর থেকে যে নেতৃত্ব দিয়ে গেছে 17 বছর, তিনি তার নেতৃত্বে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের হাল ধরবেন। এবং আমি মনে করি আমার প্রিয় নেত্রী, আদর্শের নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তার জীবদ্দশায় আবার তাকে আমরা এই দেশের ভাগ্য মোচনের জন্য তাকে আরেকবার হলেও প্রধানমন্ত্রী হিসেবে পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের প্রধান অতিথি যে নেতা বক্তব্য দিবেন, তার সামনে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ইলেকশন সামনে রেখে তার দিক নির্দেশনা বক্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। সে আলাল ভাইয়ের বক্তব্যে বিমুগ্ধ হব, এবং আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ দিক বিদিক না হয়ে আলাল ভাইয়ের নেতৃত্বে এবং অচির তারেক রহমানের নেতৃত্বে এদেশ বহুদূর এগিয়ে যাবে। আমরা ইতিমধ্যে অনেক কিছুই দেখেছি, সেই ইতিহাস, সেই ঘটনা। এই সিরিজ আগুন নিয়ে কথা বলবে আমাদের প্রিয় নেতারা। কেন হচ্ছে এটা? কি নতুন কোনো পয়চারা কিনা? সেই নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস কিনা? এটা খতিয়ে দেখার সময় এসেছে। আমরা এ দেশকে অনেক কষ্টে বুকে লালন করি, বিশেষ করে যারা আমরা প্রবাসী ছিলাম দীর্ঘ সময়, আমরা রেমিটেন্স যোদ্ধা। এ দেশকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই রেমিটেন্স যোদ্ধাদের বিশাল বড় অবদান রয়েছে। যেমন করে স্বাধীনতার যুদ্ধ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন, আমরাও এই রেমিটেন্স যোদ্ধারা 1975 সাল থেকে এ দেশে রেমিটেন্স দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বন করার চেষ্টা করেছি। ভোট মানুষের অধিকার, আমরা জানি। একটি দেশের মালিকানা যদি বলতে হয়, দেশের মালিক জনগণ। সেই মালিকানা প্রতিষ্ঠিত হয় প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে। কিন্তু 1971 সালে স্বাধীনতার পরে 73-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেই শেখ মুজিব এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এরশাদ এসে আবার ভোট নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিলেন, যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আপসহীন থেকে 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে আবার মানুষের ভোটের অধিকার কায়েম করেছিলেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে একটি বাংলাদেশে অত্যন্ত একটি সুন্দর নির্বাচনের মধ্যে তিনি ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 1996 সালে বাংলাদেশে নজিরবিহীন সংসদে একটি বিল পাস করে বাংলাদেশ নির্বাচনকালীন সময়ের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এই আইন তিনি পাস করেছিলেন।
তারপরে আমরা 2008 সালে দেখেছি বাংলাদেশে একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে তিনি যখন দেখলেন বাংলাদেশের মানুষের মধ্যে তার জনসমর্থন তিনি হারিয়ে ফেলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালে বাংলাদেশের সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোয় যখন 5টা সিটি নির্বাচনে মেয়র পদে ব্যাপক ভোটে তিনি হেরেছিলেন, সেখান থেকেই তার ষড়যন্ত্র শুরু হয় এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার। তারপরে আমরা দেখেছি বিনা ভোটে বাংলাদেশের সরকার গঠন হয়েছে 2014 সালে। আমরা দেখেছি এদেশের মানুষের 2019 সালে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাতের অন্ধকারে ভোট দিয়েছে। 2024 সালে আমি দামি নির্বাচনে ভোট হয়েছে। তাই বলতে পারি 2008-এর পরে যারা ভোটার হয়েছেন তাদের কাছে এখনো প্রকৃত ভোটের স্বরূপ তারা দেখতে পাননি, কারণ ভোট তাদের কাছে নির্বাচনে। আমরা দেখেছি 2008-এর পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটা জায়গায় মানুষের ভোটের অধিকার করতে প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা এখন নতুন প্রজন্মের কাছে জিজ্ঞেস করলে যা জানতে পারবো ভোট কোথায় হয়। কেউ বলবেন ভোট দিতে গেলে তার আগেই বলা হয় আপনার ভোট হয়ে গেছে। কেউ বলবেন ভোটের একটি স্লিপ হাতে ধরিয়ে বলা হয় এই টেবিলের উপরে এই সিলটি নিয়ে নৌকা মার্কায় ভোট দিন। এ ধরনের ভোট আমরা গত 17 বছর দেখেছি। তার মধ্যে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ তাদের মালিকানা তাদের ভোটের অধিকার ফিরে পাবে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি তা নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কারা করেছে তাদেরকে আমরা চিনি। যাদের দায়িত্ব তারা জামাতে ইসলাম নামে তারা ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের রাজনীতি করতেছে। ইসলামের মূল প্রতিপাদ্য যদি হয় জালেমের বিরুদ্ধে সব সময় তাদের আন্দোলন থাকে, জালেমের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে। কিন্তু এই দলটিকে আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানি জালেমের পক্ষে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে এদেশের মানুষকে গণহত্যার জন্য পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন। এদেশের মা বোনদের ইজ্জত তারা লুটে নিয়েছিলেন। আজকে আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা তাদেরকে বলতে চাই তাদের ষড়যন্ত্র আমরা দেখছি। তারা ভোটের জন্য ইসলামকে কিভাবে বিক্রি করে মসজিদে মসজিদে গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে তাও আমরা দেখছি। গত 10 তারিখের শুক্রবার উত্তরার একটি মসজিদে একজন ইমাম সাহেব বলেছিলেন পূজা আর রোজাকে যেভাবে তুলনা করা যায় না, বিষ্ণু কৃষ্ণর সঙ্গে মুহাম্মদ এবং মুসাকে সেভাবে তুলনা করা যায় না। তার জন্য জামাত তাকে একটি চিঠি দিয়েছেন। তার পরবর্তীতে তিনি সেই চিঠি আলেমদের মধ্যে ছিঁড়ে ফেলেছেন। নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি আর্মি এবং পুলিশের কাছে আবেদন করেছেন। তারপরে আমরা গতকালকে দেখেছি নোয়াখালীর একটি মসজিদে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির অস্ত্র নিয়ে কিভাবে মানুষের উপরে মুসল্লিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জামাতে ইসলাম যেরকম ইসলাম না, তারা কখনো বলে আমরা ইসলাম আমরা বিশ্বাস করি, তারা মদিনার ইসলামে বিশ্বাস করে না, তারা মওদুদের ইসলাম। তারা কখনো বলে মডারেট ইসলাম, ইসলাম কখনো মডারেট হয় না। তারা ভোটের জন্য তাদের নাম পরিবর্তন করতে একটুও কার্পণ্য করে না। তাই সকলকে আজকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ থেকে এই ধর্ম ব্যবসায়ী এই ধর্মের নামে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, গত 17 বছর শেখ হাসিনা সেই গণতন্ত্রকে যেভাবে জাদুঘরে পাঠিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী 2026 সালে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।